সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে বেশ কিছু নিয়ম আমাদের জানতে হবে। সেই নিয়মগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে সচরাচর যে সমস্ত ভুলগুলি করে থাকো সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তবে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সের এই নিয়মগুলি তোমরা শুধু যে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্যই শিখবে, আসলে বিষয়টা মোটেও তা নয়। কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টর সহ আরও অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমে কাজে লাগবে। সেই জন্য তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলি শেখার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব আরোপ করবে। আমরা প্রথমেই আলোচনা করব সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট, যার বাংলা অর্থ হচ্ছে যাতে বা যার ফলে বা যেন। সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট ঘটনাবলীর মধ্যকার কার্যকরণ সম্পর্ক ও ফলাফল প্রকাশে ব্যবহৃত হয়। সো দ্যাট যুক্ত বাক্যাংশের প্রথমটিতে এমন একটি বিষয় থাকে যা একটি উদ্দেশ্যে করা হয়েছে, অর্থাৎ প্রথম ঘটনাটির ফলাফলে অন্য একটি ঘটনা ঘটতে পারে তা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দিয়ে আমরা যে বাক্যাংশ যুক্ত করি এর প্রথম অংশে থাকে একটি কাজের কথা, এবং সো দ্যাট যুক্ত অর্থাৎ সো দ্যাটের পরের অংশে আমরা যে বাক্যাংশটি লিখব সেখানে থাকে সেই কাজের ফলাফলের কথা। আমরা এক্সাম্পলগুলি বিশ্লেষণ করলে তা স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন উই ইট সো দ্যাট উই মে বা ক্যান লিভ, অর্থাৎ আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। অর্থাৎ খাওয়াটা হচ্ছে আমাদের একটা কাজ, আর এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। পরের বাক্যটি হচ্ছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে জীবনে উন্নতি করতে পারে। অর্থাৎ তার কঠোর পরিশ্রমের উদ্দেশ্য হচ্ছে জীবনে উন্নতি করা। রিড অ্যাটেন্টিভলি সো দ্যাট ইউ মে পাস, অর্থাৎ মনোযোগ সহকারে পড়াশোনা করো যাতে করে তুমি পরীক্ষায় পাস করতে পারো। হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট হি কুড অর মাইট বাই সাম ভেজিটেবলস, অর্থাৎ তিনি বাজারে গিয়েছিলেন যাতে করে তিনি কিছু শাকসবজি কিনতে পারেন। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত যে দুটি বাক্যাংশকে আমরা যুক্ত করব সেই বাক্যাংশ দুইটিতে একই ধরনের টেন্স থাকবে। অর্থাৎ প্রথমটি প্রেজেন্ট হলে পরেরটাও সাধারণত প্রেজেন্ট বা ফিউচার টেন্স হবে, প্রথমটি পাস্ট হলে পরেরটিও পাস্ট হবে। আর অধিকাংশ সো দ্যাট যুক্ত যে অংশটি থাকবে, অর্থাৎ সো দ্যাটের পরের অংশে যে বাক্যটি হবে সেখানে আমরা মে অথবা ক্যান, আর পাস্টের ক্ষেত্রে মাইট অথবা কুড আমাদের বসাতে হয়। পরবর্তী নিয়মটি হচ্ছে সো ডট 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 দ্যাট, যার বাংলা অর্থ হচ্ছে এতই যে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ডু দ্য ওয়ার্ক, মানে সে এতই অসুস্থ বা দুর্বল যে সে কাজটি করতে পারে না। নাবিল ওয়াজ সো থার্স্টি দ্যাট হি কুড নট স্পিক, নাবিল এতটাই তৃষ্ণার্ত ছিল যে সে কথা বলতে পারছিল না। হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ক্যারি দ্য লোড, সে এতটাই শক্তিশালী বা বলবান যে সে বোঝাটি বহন করতে পারে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে সো এর পরে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভের উপর ভিত্তি করে দ্যাটের পরে যে বাক্যাংশটি আমরা বসাবো সেটি হ্যাঁ বোধক অর্থ দিবে নাকি না বোধক অর্থ দিবে সেটা ওই অ্যাডজেক্টিভটার
অথবা অ্যাডভার্বের উপরে ডিপেন্ড করবে। এটা তোমাদের মনে রাখতে হবে যে কখন তোমরা ক্যানট লিখবা আর কখন ক্যান লিখবা। যেমন প্রথম বাক্যটিতে আছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে এতটাই দুর্বল, অর্থাৎ দুর্বল তো নেতিবাচক বা নেগেটিভ অর্থ দেয়, সেই জন্য আমরা পরের অংশটা না বোধক করেছি। আবার হি ইজ সো স্ট্রং, স্ট্রংটা একটা পজিটিভ, একটা অ্যাডজেক্টিভ, যার কারণে আমরা পরবর্তী দ্যাটের পরে যে বাক্যাংশটি আমরা লিখেছি সেটি হা বোধক হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা লিস্ট নিয়ে আলোচনা করব। লিস্ট শব্দের অর্থ হচ্ছে নচেত, নতুবা, পাছে বা অন্যথায়, অর্থাৎ পাছে ভয় হয় যে এরূপ অর্থ প্রকাশ করে লিস্ট। আর কর্তা তার উদ্দেশ্য সফল করতে খুবই তৎপর থাকে এবং কিছুটা শঙ্কিত যে সে তার কাজে সফল হলো কি না। আচ্ছা, আমরা এক্সাম্পলগুলি দেখি। ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। Work hard lest you should fail. The little girl is walking very slowly lest she should fall. Read diligently or attentively lest you should fail in the examination. অর্থাৎ আমরা বাক্যগুলি যদি বাংলা ট্রান্সলেট করি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন প্রথম বাক্যটিতে রয়েছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নতুবা লিস্ট, নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করতে পারো বা ট্রেনটি ছুটে যেতে পারে। মানে দ্রুত হাঁটো যাতে না করে ট্রেনটি ছুটে না যায়। আচ্ছা, পরের বাক্যটার অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করো যাতে না তুমি তুমি ব্যর্থ হও। আচ্ছা, এরপর দ্য লিটল গার্ল ইজ ওয়াকিং ভেরি স্লোলি, যে ছোট মেয়েটি খুব ধীরে ধীরে হাঁটছে লিস্ট, যাতে না পাছে বা অন্যথায় শি শুড ফল, যাতে না বা পাছে বা অন্যথায় সে পড়ে না যায়। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তোমরা যে ভুলটা করে থাকো অনেক ক্ষেত্রেই, এটা তোমাদের মনে রাখতে হবে লিস্ট একটি নেগেটিভ শব্দ, লিস্ট নাবোধক অর্থ প্রদান করে, যার ফলে লিস্ট এর পরে অর্থাৎ লিস্টের ডান পাশে আমরা যে বাক্যাংশটি লিখব সেটি কখনোই নেগেটিভ হবে না। শিক্ষার্থীরা তোমরা এটি মনে রাখবে। আমরা এবার আলাপ করব বাই প্লাস জিরান্ড অবলিক নাউন বা নাউন ফ্রেজ, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু দ্বারা। আচ্ছা, যেমন এখানে একটা বিষয় না বললেই নয়, জিরান্ড। জিরান্ড হচ্ছে গিয়ে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যেটি নাউনের মতো কাজ করে বা নাউন। আমরা এক্সাম্পলগুলি লক্ষ্য করলে বুঝতে পারবো। যেমন বাই ওয়ার্কিং হার্ড অথবা বাই হার্ড ওয়ার্ক ইউ ক্যান অ্যাটেইন সাকসেস, অর্থাৎ বাই ওয়ার্কিং হার্ড, বাই প্লাস জিরান্ড, অর্থাৎ ওয়ার্কের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। তাহলে বাই ওয়ার্কিং হার্ডের অর্থ দাঁড়ায় কঠোর পরিশ্রমের দ্বারা, অথবা বাই হার্ড ওয়ার্ক, আমরা যেটাকে বললাম নাউন ফ্রেজ। হ্যাঁ, বাই হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রমের দ্বারা ইউ ক্যান অ্যাটেইন সাকসেস, তুমি কি অর্জন করবে? সফলতা অর্জন করবে। এরপরেরটি হচ্ছে বাই টেকিং এক্সারসাইজ রেগুলারলি ইউ ক্যান কিপ ফিট, অর্থাৎ তুমি নিয়মিত শরীরচর্চা করে তোমাকে ফিট রাখতে পারো বা সুস্থ রাখতে পারো। বাই রিডিং মোর, অনেক বেশি পড়াশোনার দ্বারা ইউ ক্যান লার্ন মোর, তুমি অনেক বেশি জানতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা এবার আলোচনা করব উইদাউট প্লাস জিরান্ড অবলিক নাউন বা নাউন ফ্রেজ, এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু ছাড়া। আচ্ছা, যেমন আমরা এক্সাম্পলগুলো দেখি। উইদাউট ওয়ার্কিং হার্ড অথবা উইদাউট হার্ড ওয়ার্ক উই ক্যানট অ্যাটেইন সাকসেস, তার মানে হচ্ছে কঠোর পরিশ্রম ছাড়া আমরা সফলতা অর্জন করতে পারবো না।
পরের এক্সাম্পলটা হচ্ছে উইদাউট রিডিং মোর ইউ ক্যানট বা কুড নট অথবা উইল নট লার্ন মোর, যে প্রচুর পড়াশোনা ছাড়া তুমি অনেক বেশি জানতে পারবে না বা কেউ পারে না। আমরা এবার পরবর্তী নিয়মটি শিখব, সেটি হচ্ছে দো অলদো, যার বাংলা অর্থ হচ্ছে যদিও। আচ্ছা, কোনো অবস্থা বা ঘটনার বিপরীতমুখী বোঝাতে এটি ব্যবহৃত হয়, অর্থাৎ পরস্পর বৈপরীত্য বোঝাতে একটি বাক্যের অর্থ আরেকটি বাক্যের পরস্পর বিপরীত কিছু বোঝাবে। এই ধরনের পরস্পর বৈপরীত্য বা কন্ট্রাস্ট প্রকাশের ক্ষেত্রে আমরা দো অলদো ব্যবহার করে থাকি। দো অবলিক অলদো যুক্ত বাক্যাংশ প্লাস বৈপরীত্য প্রকাশক একটি বাক্যাংশ। হ্যাঁ, অর্থাৎ দো অলদো যুক্ত যে বাক্যাংশটা থাকবে তার অর্থের সম্পূর্ণ বিপরীত অপর আরেকটি বাক্যাংশ এরপরে বসাতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে উভয় পাশে অভিন্ন টেন্স হবে। আর এক্ষেত্রে সাবঅর্ডিনেট ও প্রিন্সিপাল ক্লজ দুটো পরস্পরের প্রতি বৈপরীত্য প্রকাশ করে, যেটি শুরুতেই বলেছি। আমরা এক্সাম্পলগুলি বিশ্লেষণ করলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, অর্থাৎ দো যদিও, হি ইজ পুয়ার যদিও সে গরিব বা দরিদ্র, হি ইজ অনেস্ট সে সৎ। অর্থাৎ সাধারণত দরিদ্র থাকলে কারো আর্থিক অবস্থা যদি খারাপ থাকে সাধারণত সততা একটু কম থাকার কথা, কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করছে যে যদিও তিনি দরিদ্র তিনি সৎ। আচ্ছা, তারপরের বাক্যটি হচ্ছে অলদো ইট ওয়াজ রেইনিং হেভিলি ইউ ওয়েন্ট আউট উইদাউট অ্যান আমব্রেলা। এই বাক্যটির অর্থ হচ্ছে যদিও প্রচণ্ড বা ভারী বৃষ্টি হচ্ছিল তুমি ছাতা ছাড়াই বাইরে গিয়েছিলে। সাধারণত নিয়ম হচ্ছে গিয়ে ভারী বর্ষণ বা বৃষ্টিপাত হলে সবাই ছাতা নিয়েই বাইরে যায়, কিন্তু এখানে বৈপরীত্য বা সম্পূর্ণ বিপরীত অর্থটি হচ্ছে গিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তুমি কি করেছিলে, তুমি ছাতা ছাড়াই বাইরে গিয়েছিলে। পরের বাক্যটি হচ্ছে দো হি রোট দ্য হোল প্যারাগ্রাফ হি কুড নট গেট গুড মার্কস, যদিও সে সম্পূর্ণ প্যারাগ্রাফটি বা অনুচ্ছেদটি লিখেছিল সে ভালো নাম্বার পায়নি। সচরাচর কি হয়, ভালো সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ লিখতে পারলে সে ভালো নাম্বার পাবে, কিন্তু এই যে শুরুতেই বলেছি যে দো অলদো যুক্ত বাক্য পরের বাক্যাংশটি সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করবে, তাহলে আমরা প্রত্যেকটা বাক্যে কিন্তু তাই দেখছি। পরের বাক্যটি হচ্ছে দো হি ওয়াকড কুইকলি হি কুড নট ক্যাচ দ্য ট্রেন, যদিও সে খুব দ্রুত হেঁটেছিল সে ট্রেনটি ধরতে পারেনি। দো দ্য ওয়াটার ওয়াজ ডার্টি দে ড্র্যাঙ্ক ইট, যদিও পানি নোংরা ছিল তারা পানি পান করেছিল। আশা করি তোমরা এক্সাম্পলগুলির মাধ্যমে দো অলদোর নিয়মটি বুঝেছ। আমরা এবার শিখব ইফ সহযোগে কিভাবে বাক্য সম্পন্ন করা যায় বা কমপ্লিট করা যায়। ইফের বাংলা অর্থ হচ্ছে যদি। আচ্ছা, ইফ প্লাস শর্ত প্রকাশক ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, ইফের সাথে যে ক্লজটি যুক্ত হবে সেটি সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্যাংশ হবে, এবং এরপরে যুক্ত হবে ফল প্রকাশক ক্লজ অর্থাৎ এরপরের ক্লজটি হবে প্রিন্সিপাল ক্লজ। এটি তোমাদের মনে রাখতে হবে যে ইফ যুক্ত যে ক্লজটি হবে সেটি হবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং একটি কমা দিয়ে এরপরে যে আমরা বাক্যাংশ বা ক্লজটি লিখব সেটি হবে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবার আমাদের তিনটা নিয়ম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তবে অপর অংশটি সাধারণত ফিউচার টেন্সের হয় বা প্রেজেন্ট টেন্সেরও হতে পারে। আচ্ছা, যেমন ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন, যদি তুমি ধীরে হাঁটো তবে তুমি ট্রেনটি মিস করবা বা ধরতে পারবে না। আচ্ছা, পরের নিয়মটি হচ্ছে ইফ এর প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়
তবে অপর অংশটির সাবজেক্টের পরে উড প্লাস মূল ভার্বের উড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। নিয়মটি আমি আবারও বলছি, ইফের প্রথম অংশটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তবে অপর অংশটির সাবজেক্ট এর পরে উড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইফ আই ওয়েন্ট দেয়ার আই উড মেট হিম। এটি তোমরা মনে রাখবে। আচ্ছা, আর এরপরে ইফের তৃতীয় যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে ইফের প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তবে অপর অংশটির সাবজেক্ট এর পরে উড হ্যাভ অবলিক কুড হ্যাভ অবলিক শুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তোমরা এটি মনে রাখবে। যেমন ইফ I had seen you before, I would have helped you. আচ্ছা, এক্ষেত্রে আমি আরও সংক্ষেপে একটা পয়েন্ট দিয়ে দিই যেটা তোমাদের খুব কাজে লাগতে পারে। সেটি হচ্ছে ইফের পরে যদি ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ ইফের পরে যে বাক্যাংশটি হবে সেটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের বাক্যাংশটি হবে ফিউচার টেন্সের। এরপরে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে উড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবার ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেই ক্ষেত্রে পরের যে বাক্যাংশটি হবে সেটির সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। শিক্ষার্থীরা তোমরা এটি মনে রাখবে। আমরা এবার আলোচনা করব অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো নিয়ে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে এমনভাবে যেন। এটির ব্যবহার ইংরেজিতে অনেকটা অবাস্তব শর্তমূলকের মতো, অর্থাৎ আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স, যেটি আসলে সম্ভব না। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো এমন অবস্থা বোঝানো হয়ে থাকে, মানে যে বাক্যটাতে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আমরা ব্যবহার করব ওই বাক্যটাতে এমন একটা অবস্থা বোঝানো হয়ে থাকে যা প্রকৃত অবস্থা নয়। অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আরেকটি হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে ব্র্যাকেটের যদি বি ভার্ব থাকে সেক্ষেত্রে পাস্ট ফর্ম হিসেবে সাবজেক্টের পরে ওয়ার বসে। এটা রাইট ফর্মস অফ ভার্বে আমরা পেয়ে থাকি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে বি ভার্ব এর পাস্ট ফর্ম হিসেবে সাবজেক্টের পরে ওয়ার বসে, অর্থাৎ টু বি থাকলে সেখানে আমরা ওয়ার বসাই যদি কোনো বাক্যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকে। আচ্ছা, আমরা এবার এক্সাম্পলগুলি লক্ষ্য করি যে হি অ্যাক্টস অ্যাজ দো অথবা অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যেটি আমরা বলেছিলাম যে অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশটা কি হবে, পরের অংশটি হবে ভার্বের যে পাস্ট ফর্ম। এই জন্য হি অ্যাক্টেড অ্যাজ দো, মানে তিনি এমন একটা ভাব করেছিলেন যে সে সব জানে। আচ্ছা, পরেরটি হচ্ছে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, সে এমন একটা ভাব নিয়েছিল যে সে মনে হয় রাজা। আচ্ছা, আরেকটি হচ্ছে শি প্রসিডেড অ্যাজ ইফ আই হ্যাড নট স্পোকেন, মানে একই রকম ভাবে তোমরা বুঝতে পারলা এই বিষয়টি। এই নিয়মগুলি মনে রাখলেই তোমরা অ্যাজ ইফের ব্যবহার পারবে। আমরা এবার শিখব অপর আরেকটি নিয়ম। আচ্ছা, সেটি হচ্ছে কোনো একটি ঘটনা পর্যন্ত বোঝাতে টিল
এবং কোনো একটি ঘটনা যে পর্যন্ত না বোঝাতে আমরা আনটিল ব্যবহার করে থাকি। দুটি ক্লজই একই বা অভিন্ন টেন্সের হয়। আনটিলের পরে শুধু অ্যাফার্মেটিভ বাক্য বসে। আনটিলের পর কখনো নেগেটিভ বাক্য বসে না, কারণ আনটিল শব্দটি একটি নেগেটিভ শব্দ বা এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে বা বহন করে। তাই আনটিল দ্বারা যে ক্লজটি শুরু হয় সেই ক্লজে নো বা নট বসে না। অপর বাক্যটি নেগেটিভ হতে পারে, যেমন ওয়েট হিয়ার আনটিল দ্য ট্রেন স্টপস। ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস। তিতলি's mother will be nursing her until she comes round. We waited for him until he came back. Don't do it until I order you. আচ্ছা, টিলের পরে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যে কোনো সেন্টেন্স হতে পারে, যেমন ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক। ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। আচ্ছা, আশা করি তোমরা এই নিয়মটি বুঝেছ। আমরা এবার শিখব অ্যাজ সিন্স বিকজের ব্যবহার। অ্যাজ সিন্স বিকজের বাংলা অর্থ হচ্ছে কারণে বা কারণ। এটি কারণ অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা এক্সাম্পলগুলি বিশ্লেষণ করলে আরও ভালো বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলটি হচ্ছে অ্যাজ ইউ ডিড নট স্টাডি ওয়েল ইউ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এর বাংলা অর্থ হচ্ছে যেহেতু ইউ ডিড নট স্টাডি ওয়েল, যেহেতু তুমি ভালোভাবে পড়াশোনা করো নাই, মানে করো নাই, ইউ ফেইলড ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলে। অর্থাৎ অ্যাজ আর সিন্সের বাংলা অর্থ হচ্ছে যেহেতু, কিন্তু এটি কারণ অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে উই অল বিলিভড হিম অ্যাজ হি নেভার টোল্ড লাইস। আমরা সকলেই তাকে বিশ্বাস করতাম যেহেতু সে কখনো মিথ্যা কথা বলতো না। সিন্স ইউ হ্যাভ আ লট অফ মানি ইউ ক্যান সেট আপ আ স্কুল ইন ইউর ভিলেজ। যেহেতু তোমার অনেক টাকা রয়েছে, তুমি তোমার গ্রামে একটি স্কুল স্থাপন করতে পারো। সিন্স body and mind go together, illness of one inevitably affects the other. যেহেতু শরীর এবং মন একই সাথে যায়, তাই অসুস্থতা শরীর এবং মনকে কী করে, অ্যাফেক্ট করে। অ্যাজ হি ওয়ার্কড হার্ড হি শুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, সে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। আমি স্কুলে যাই নাই কারণ আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। যেমন আবারও যদি সেই ওই এক্সাম্পলটার কথা বলি, সিন্স বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার, ইলনেস অফ ওয়ান ইনএভিটেবলি অ্যাফেক্টস দ্য আদার। যার বাংলা অর্থ হয় এরকম, যেহেতু দেহ এবং মন একসাথে যায়, তাই একটির অসুস্থতা অনিবার্যভাবে অন্যটিকে প্রভাবিত করে। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। আমরা এবার শিখব হ্যাড বেটারের ব্যবহার। হ্যাড বেটার, হ্যাড বেটার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো। যেমন আই হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার টক টু হিম, হি হ্যাড বেটার জয়েন দ্য বার। আচ্ছা, মানে হচ্ছে আই হ্যাড বেটার গো নাও, আমার বরং এখন যাওয়াই ভালো। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব উড রেদার নিয়ে। এর বাংলা অর্থ হচ্ছে বরং। আমরা এই উড রেদার সহযোগে যেভাবে বাক্য গঠন করব সেটি হচ্ছে, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস দেন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই উড রেদার ডাই দেন বেগ, আই উড রেদার সাফার দেন টেক ব্রাইব, আই উড রাদার ফেল দেন কপি ইন দ্য এক্সাম। আসলে
উড রাদার দিয়ে দুটি জিনিসের বা দুটি বিষয়ের মধ্যে একটি যেটি কারো কাছে বেশি পছন্দনীয় বা বেশি ভালো সেটিকে অনেকটা নির্বাচন করার মতো। যেমন আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরে যাব তবু ভিক্ষা করব না। অর্থাৎ ভিক্ষা করার চাইতে আমার কাছে মরে যাওয়াটা বেশি পছন্দনীয়। আচ্ছা, আই উড রাদার সাফার দেন টেক ব্রাইব, আমি বরং কষ্ট লাঘব করব বা কষ্ট করব তবুও ঘুষ নিব না। আই উড রাদার ফেল দেন কপি ইন দ্য এক্সাম, আমি বরং পরীক্ষায় অকৃতকার্য হব তবুও নকল করব না। আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টি। আজকের মতো কমপ্লিটিং সেন্টেন্সের শেষ নিয়মটি হচ্ছে গিয়ে নো সোনার হ্যাড ডট 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 দেন, হার্ডলি হ্যাড ডট 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 ভ্যান, স্কেয়ার্সলি ডট 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 ভ্যান বা বিফোর। অর্থাৎ কোনো কিছু ঘটতে না ঘটতেই বা হতে না হতেই অন্য কিছু হয়ে গেল বা ঘটে গেল বোঝাতে এগুলি ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে সাধারণত একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ হলো এরকম বোঝায়। অর্থাৎ একসাথে দুটি কাজ করাকে বোঝানো হচ্ছে। যেমন নো সোনার হ্যাড হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ তিনি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে গিয়েছিল। হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম ওয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিল। নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম দেন দ্য থিফ র্যান অ্যাওয়ে, পুলিশ আসতে না আসতেই চোরটি পালিয়ে গিয়েছিল। অর্থাৎ একটি কাজ ঘটতে না ঘটতেই অপর কোনো কাজ ঘটে যাওয়া অর্থে এগুলি ব্যবহৃত হয়। তো আজকের আলোচনার মাধ্যমে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্বন্ধে ধারণা দেবার চেষ্টা করেছি। তার পাশাপাশি একবার বলেছি, আরও একবার বলছি যে কমপ্লিটিং সেন্টেন্সের যে নিয়মগুলি রয়েছে শুধুমাত্র এই নিয়মগুলি তোমরা যদি রপ্ত করো বা তোমরা যদি এই নিয়মগুলির মধ্যে দক্ষতা অর্জন করো, সেই ক্ষেত্রে তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দক্ষতা অর্জন করবে, সেন্টেন্স কানেক্টরে দক্ষতা অর্জন করবে এবং আরেকটি আইটেম তোমাদের রয়েছে সেটি হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, সেটিতেও তোমরা দক্ষতা অর্জন করবে। তো আশা করি তোমরা খুব গুরুত্বের সাথে এই নিয়মগুলি বাড়িতে আরও চেষ্টা করবে এবং আরও এক্সারসাইজ করবে। সেই ক্ষেত্রে আমার বিশ্বাস তোমরা খুব সহজেই পরীক্ষায় এই আইটেমটি উত্তর করতে পারবে। তো আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি।